আমাকে বিশ্বাস করে ওর ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়ে আমি মহা ভুল করেছি। আর সবাই বলাবলি করছে ওই শ্যামলী শিলতানির ঘটনা কি পুরো মিথ্যা। রটনা, ওটা নিন্দুকদের রটনা। আসলে কি জানো, যে তুমি সামান্য একটা প্রাইমারি স্কুলের টিচার, তোমার বোন কিনা আমার মতো কোটিপতি ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছো, এটা দেখলে হিংসে হচ্ছে। সামান্য প্রাইমারি স্কুলের মাস্টার হলেও এখানে আমার সম্মানটা কিন্তু আপনার কোনো অংশে কম নয়। জানি, আমি জানি তো এখানকার মানুষ আপনাকে ভালোবেসে শ্রদ্ধা করে, ভালোবাসে, তাই তো সেই ভালোবাসাটাকে আমি কিনতে না না কিনতে না মানে কাজে লাগাতে এলাম। সামন্ত মশাই, তোমার পার্টিতে আমাকে চাই, আমার চাই তোমাকে পার্টিতে। না না, ভুল করছেন আপনি। আমি শিক্ষক, মানুষ করার কারিগর আমি। তাই আমার সৎ শিক্ষা আর শুভ চেতনা দিয়ে মানুষ করাই আমার সাজে, কিন্তু রাজনীতি করা আমার মানায় না। মৈনাক বাবু, তাছাড়া রাজনীতিকে আমি ঘৃণা করি। রাজনীতি আপাত মস্তক পুরো না, পুরো দুর্নীতিতে ভরা। মৈনাক বাবু, তবু ওই রাজনীতি এই যুগের বড় বিজনেস দাদা। নো প্লেস, নো মানি। শুধু গলাবাজি আর দাদাগিরি করতে পারলে মুঠো মুঠো টাকা আর অসীম ক্ষমতা অর্জন করা যায় না। ঠিক কথা। আর সেই জন্যই তো আমি আজ রাজনীতিতে নাম লেখাতে চাই। ভালো লাগে, বড় ভালো লাগে। কি বলবো, রাজনীতি না করলে তো অনেক অসুবিধা হয়ে যাবে। আরে রাজনীতির প্রথম ধাপই হচ্ছে এখন শিক্ষা। তুই ঠিক বলেছিস মজিদ, তুই ঠিক বলেছিস। রাজনৈতিক পরিচয় নেই বলেই ওই কান্দনে নির্যাতিতরা না আলোচনা হয়নি। ওই নীতি, রাজনীতি পাপের নীতি, আমি তোকে কিছুতেই করতে দেব না। তুমি বুঝতে পারছো না, এই যুগে রাজনীতি না করলে আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ ঠিক। আজকাল কলেজে ভর্তি হতে গেলে একটা রাজনীতির স্টাম্প চাই, আর চাকরি ইন্টারভিউ দিতে গেলে প্রথম প্রশ্নটা হবে তুমি কোন দলের লোক। ঠিক কথা বলেছে। ঠিক বলেছিস মঞ্জিত। এই রাজনীতির পরিচয় নেই বলে না আজ প্রতিবাদী জীবন বরুণ বিশ্বাস, আনিমুল হকের বিদেহী আত্মা রাস্তায় রাস্তায় বিচারের জন্য কেঁদে বেড়ায়। আর রাজনীতির পরিচয় নেই বলে হয়তো। চুপ কর। রাজনীতির কথা ভাবতে গিয়ে তুই দেখছি আমার সংসারের রাজনীতির কথা একদম ভুলে বসে আছিস। আমার ভুল হয়ে গেছে মা। হ্যাঁ, এই যে সামন্ত মশাই এই রাজনীতির দ্বন্দ্বে পড়ে না, হ্যাঁ। সামন্ত মশাই আমাদের আত্মীয়, সেটা সে কথা তুই একদম ভুলে বসে আছিস। শ্যামলী কেমন আছে বাবা? ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, আর কেন ভালো থাকবে না, খুব ভালো আছে। তবে কি জানেন, একটা কথা জিজ্ঞাসা করলে নয়, বৌমা আমার বড্ড মন মরা হয়ে পড়ে। মন মরা? হ্যাঁ মানে বলছিলাম কি, উনি কি মানে আপনাদের আসল মা? সামন্ত মশাই মা আবার আসল মা কি হয় নাকি? মা শুধু আমাদের মা। আর তোমাদের বাবা? আমাদের বাবা অনেকদিন আগে মারা গেছে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। দেখুন ওনার বাবা কবে মারা গেছে, অথচ ভদ্র মহিলা সদবা সেজে সিঁথিতে সিঁদুর দিয়ে কপালে চাঁদের মতো টিপ পরে এই দক্ষিণ নৈতিক গ্রামে ঘুরে বেড়ায়। সামন্ত মশাই এটা একান্তই আমাদের পারিবারিক ব্যাপার। এ ব্যাপারে আর কিছু না জানতে চাইলে আমরা খুশি হব। জানলি না খুশি, আর অসুবিধা কি দাদা? উনি তো আমাদের আত্মীয়, আর আত্মীয় তো সবকিছু জানা প্রয়োজন। না, যারা প্রয়োজন নেই আছে, প্রয়োজন আছে। উনি যখন জানতে চেয়েছেন আমার পরিচয়টা কি, তখন ওনাকে আমার পরিচয়টা জানানো আমাদের একান্তই উচিত। শুনুন সামন্ত মশাই, বলুন। এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি এদের কেউ নেই। আমি এদের কেউ নই। তাহলে আপনি কে? বাকিটা আমি বলছি শুনুন। বলুন। দুই ভাই আর দুই বোনকে নিয়ে আমার বাবা মা ছিল সুখের সংসার। আজ থেকে 12 বছর আগে আমাদের বাবা মা
আমাদের ছোট বোন শিউলিকে নিয়ে কোথায় যেন একটা পুজো দিতে গিয়েছিল। আসার পথে হঠাৎ তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। তারপর তারপর কি হলো? তারপর নদীতে পড়ে আমার মা বাবা দুজনেই মারা যায়। তাহলে তোমার সেই ছোট বোন শিউলির কি হলো? ভাসতে ভাসতে ওই নদীর জলে কোথায় যে তলিয়ে গেল। তারপর তারপর বাবা আর মাকে সেই নদীর চরে দাহ করে ফেরার সময় সেই চরের এক জায়গায় দেখতে পেলাম দেবীর মতো পড়ে আছে এক মহিলা। তার জ্ঞান ফিরিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করতে সে কিছুই বলতে পারে না। তারপর তারপর তাকে আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম। আর তখন থেকে আমি আমি এদের মা হয়ে গেলাম। अरे किसे डीएसपी सामने गला स्त्री आज থেকে 12 বছর আগে আনোয়ারকে দিয়ে আমি ওকে খুন করাতে চেয়েছিলাম। সামন্ত মশাই, আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছেন তো? পেয়ে গেছি। তবে কি জানেন, এই কথাটা শুনে না আমার গাটা কেমন যেন একটু শিউলি শিউলি উঠছে। মানে বলছিলাম কি, আমাদের মায়ের স্মৃতি যদি কোনোদিন ফিরে আসে তাহলে যে তোমাদেরকে ছেড়ে সে নিজের জীবনে আবার ফিরে যেতে চাইবে না, মাকে মাকে আমি কোথাও যেতে দেবো না। মা শুধু আমাদের মা। আমিও তো তাই চাই, আমিও তো ঠিক তাই চাই। যদি ওই ভদ্র মহিলার স্মৃতিটা ফিরে আসে তাহলে সে আমাকে চিনে ফেলবে, 12 বছরের পুরনো ঘটনা সব কিছু মনে করে ফেলবে। তাই তো ওই ভদ্র মহিলাকে আমি একেবারে লাশ বানিয়ে না না কিছু না। আমিও তো ওনাকে আপনাদের মতো মা মনে করি। তাই তো মাগো, তোমার চরণে আমার রইল কোটি কোটি প্রণাম, কোটি কোটি নুসরাতকে নূপুর সাজিয়ে আমি জিন্দেগির জুয়া খেলতে নেমেছি। সেই খেলায় আমাকে জিততেই হবে, আসলেই হোক আর নকলি হোক। বিলাতি বাবুর সাথে শাদি দিতে পারলে আমার জিন্দেগি একদম ভুলে যাবে। না আমার কাছে না, নুসরতের জীবন নিয়ে আমি তোমাকে এভাবে ঝিলিমিলি খেলতে দেবো না। কেন কেন নুসরতের উপর তোর এত দরদ কেন? নুসরতকে আমি ভালোবাসি আনোয়ার চাচা। ভালোবাসি? হ্যাঁ? নুসরত তোর মতো একটা ফালতু লাগবে তো ভালোবাসবে। আনোয়ার চাচা, নুসরত তো বহুত বড় লোকের ছেলের সাথে মহব্বত করেছে। তোর সাথে তার সাথে নুসরতের শাদী হবে না, নুসরত অন্য কারো হতে পারে না। নুসরতকে আমি ভালোবাসি, নুসরত আমার। তবে চোখ সারা বুদ্ধু কাহিকা, তোর কি আছে? নুসরত তোকে ভালোবেসে শাদী করবে। তোর কত বড় বাড়ি আছে, ব্যাংকে কত লাখ টাকা জমা আছে। টাকাটাই কি সব আনোয়ার চাচা? হ্যাঁ, টাকাটাই সব। যার টাকা নেই নুসরত তাকে ঘেন্না করে, ঘেন্না। হ্যাঁ? আর তোকে তোকে বেশি করে ঘেন্না করে নুসরত। কি বললে আনোয়ার চাচা? নুসরত আমাকে ঘেন্না করে? আমি আমি অর্থ সম্পদহীন গরিব বলে নুসরত আমাকে ঘৃণা করে? নুসরতকে এবার তুই ভুলে যা সবুজ। ভুলতে পারবো কিনা জানি না, তবে তবে একটিবার আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, তাকে জিজ্ঞাসা করবো, আমি আমি গরিব বলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? গরিবের হৃদয়ে কি ভালোবাসা থাকতে পারে না? না, থাকতে পারে না।
নুসরাতের কাছ থেকেই জানতে চাই। বলো বলো আনোয়ার চাচা, নুসরাতকে তুমি কোথায় রেখেছো? আমি তার কাছে যাবো। তুই নুসরতের কাছে যাবি না। বলো বলো আনোয়ার চাচা, আমি আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি, বলো তুমি নুসরাতকে কোথায় রেখে এসেছো? বলো আনোয়ার চাচা, বলো 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 না, আমি বলছি তো বলবো না। বলো আনোয়ার চাচা, আচ্ছা বলছি। বলো আচ্ছা আনোয়ার চাচা। আমি বলছি। আনোয়ার চাচা, আনোয়ার চাচা, বলো আনোয়ার চাচা, তুমি নুসরাতকে কোথায় রেখেছো? কোথায় আমার নুসরাত? জানি না কোথায় আছো তুমি, কত জানি না কোথায় আছো তুমি, কত আমার মনের কথা খবরদার বলছি, ওই খাবার তুই আমার সামনে থেকে নিয়ে যা। আমি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না, আমি তোকে বলছি না, তোকে বলছি না, ওই খাবার নিয়ে যা। আমি কিছু নেই খাবার, আমার খিদে নেই, আমার খিদে নেই। আমার জন্য তোরা সবাই খুব চিন্তা করিস, তাই না? হ্যাঁ, খুব চিন্তা করিস। হ্যাঁ, আমার সন্ধ্যা না, আমার খবর নিত। আমি যখন ডিউটিতে থাকতাম, আমার সন্ধ্যাটায় ফোন করে আমার খবর নিত। কিন্তু যেমন এমনই কপাল নয়, আমি না আমার সেই সন্ধ্যারই কোনো খবর নিতে পারছি না। তার কাছে লুকিয়ে রেখেছে গো। ওই ঈশ্বর ফিশ্বর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কেউ লুকিয়ে রাখেনি, কেউ রাখেনি। আমার সন্ধ্যাকে কেউ লুকিয়ে রাখেনি, কেউ লুকিয়ে রাখেনি। আছে ঠিক আছে। ঈশ্বরে একদিন তোমাকে হারিয়ে যাওয়া না, তোরা বল। আমি খাবার, আমি খাবার, তুই এই খাবার নিয়ে যা, তুই খাবার নিয়ে যা। আমি আমার মামনিকে ছাড়া আমি খাবার কিছু দিই, কিছু দিই। তুই নিয়ে যা, তুই নিয়ে যা, তুই নিয়ে যা, এই খাবার তুই নিয়ে যা। আমি বাবাকে খাইব না। তাই যাও দিদি বলি বাবুকে ভালো করে বসিয়ে খাইয়ে দাও। খাইয়ে দাও। না, আমি তোমার হাতে খাবো না, খাবো না। তুমি 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 আমাকে খুব বকো, তোমাকে আমার ভীষণ ভয় করে, ভীষণ। কেন কেন ভয় করে বাবা? আমি তো তোমার মেয়ে বাবা। হ্যাঁ, তোমার সেই ছোট্ট মামনি, মামনি কি তোমার মনে পড়ছে না? আর তোমার সেই ছোট্ট ছেলে, তাকে তোমার মনে পড়ে না বাবা? আমার কোকা আর মামনি কোকা আমার খুব মনে পড়ে। আমি বলতাম আমার মামনি বড় হয়ে মস্ত বড় পুলিশ অফিসার হবে। আর ওদের মা বলতো না, আমাদের খোকা মস্ত বড় পুলিশ অফিসার হবে। এই নিয়ে না আমাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হতো, খুব ঝগড়া। এই মেয়েটা, কি হলো? তুমি ওদের মাকে আমার কাছে ফিরিয়ে এনে দেবে? নিশ্চয়ই দেব। তুমি তুমি
আগে এই খাবারটা খেয়ে নাও তারপর। না, আগে তুমি ওদের মাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, তবেই আমি খাবো। না, 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 আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, না, কিচ্ছু না, না, বাবা। না। তুমি খেয়ে নাও বাবা, তুমি খেয়ে নাও। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবা যেন বলছে আমার, আয় ফুটু আয় ফুটু আয়। কাটে না সময় যখন আর কিছুতে, টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবা যেন বলছে আমার, আয় ফুটু আয়, আয় ফুটু আয়, আয় ফুটু আয়, আয় ফুটু আয়। কি হলো? কি হলো বাবা? তুমি অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? মা, নিশ্চয়ই কোনো জন্যে তা না হলে এত যত্ন সেবা করে তুমি আমাকে বাঁচিয়ে রাখতে না। তাই মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো? কি মনে হয় বাবা? মাঝে মধ্যে আমার মনে হয় তোমাকে মা বলে একটা বাবা, তুমি অমন কথা বলো না বাবা, অমন কথা বলো নিশ্চয়ই তুমি না বাবা, না না, অমন কথা তুমি বলো না বাবা, অমন কথা বাবা, 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 অমন কথা বলো না। না, আমি তোমার মা হতে চাই না, আমি তোমার স্নেহ ধন্যা মেয়ে হয়ে তোমার বুকে মুখ লুকাতে চাই বাবা। আসতে পারি ম্যাডাম? আপনার দিন যেতে দেরি হচ্ছে বলে আমি একটু চলে এলাম। এখানকার এমএলএ সাহেব নয়, আপনার সঙ্গে দেখা করে দেবো। কেন? ওই যে আপনার গাড়িগুলো, কালকে যে 2 নম্বরই গাড়িগুলো অ্যাটাক করেছি না, এই গাড়িগুলো মালিক হচ্ছে ওই হ্যাঁ? নরহরি। কি কি বললেন? ওই 2 নম্বরই লরিগুলোর মালিক নড়ি, আমি কি ভিতরে আসতে পারি? অফিসের আগে আপনি আমার বাড়িতে এসেছেন কেন? মানে অফিসে তো অফিসিয়ালি কাজ হয় ম্যাডাম, তাই ঘরে মানে ঘরে এলাম একটু ঘরোয়া কথা বলতে। ঘরোয়া কথা? হ্যাঁ মানে বলছিলাম যে আপনার বাবা খুব অসুস্থ তাই না? তাই তো একটু হরলিক্স একটু ফলমূল নিয়ে এসেছি। নটবর, নটবর, যাও যাও, এগুলো এগুলো ম্যাম সাহেবের ঘরে গিয়ে রেখে এসো। যাও যাও যাও। দাঁড়াও! ওই ফলের ব্যাগটা হরলিক্সটা ওনার হাতে দিয়ে ওনাকে বুঝিয়ে দাও যে ডিএসপি প্রতিজ্ঞা রায় কারোর কাছ থেকে কোনোদিন কোনো ঘুষ নেয় না। ঘুষ বলছেন কেন ম্যাডাম? ঘুষ বলছেন কেন? মানে ওটা তুমি ভালোবেসে। ভালোবাসা? ভালোবাসা তো মুখোমুখি হয়, কোনো চোর পুলিশের সঙ্গে হয় না। ভালো লাগে, বড় ভালো লাগে। এমএলএ সাহেবকে চোর কইলেন? হ্যাঁ বলতে দাও, বলতে দাও নটবর, বলতে দাও। উনি এখন প্রথম ডিএসপি হয়ে পুলিশে জয়েন করেছে, তাই তো প্রথম পুলিশের মেজাজটা এখন হিল্লার হয়ে দেখা দেবে। পরে যখন সব কিছু জেনে যাবে, সম্পর্কটা মিলে যাবে, তখন দেখবে এই চোর পুলিশ একেবারে কেমন মাখামাখি হয়ে গেছে। যা বলতে এসেছি সেটা আপনি মন দিয়ে শুনুন। কাল রাত্রে যে লরিগুলোকে আমি আটক করে রেখেছেন, সেগুলো আজ আপনি ছেড়ে দেবেন। অসম্ভব!
ঠিক ততটা দুর্বল নই। এর আগে আমার মতো ডিএসপি এখানে অনেক কাছে ছিল, তাদেরকে আমি আমার বিজনেসের খাতিরে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। হয়তো বলছি ওই বাড়িগুলোকে আপনি ছেড়ে দিন, কোর্টের ব্যাপারটা আমি বুঝে নেবো। প্রয়োজন হলে পরে আমি আপনাকে 5 লাখ টাকা দিতে রাজি। আমার আগে এইখানে ডিএসপি সামনিংরা, ডিএসপি সামনিংরাগের মেয়ে ডিএসপি প্রতিজ্ঞা। ভালো লাগে, বড় ভালো লাগে। বাবা নরহরি সামন্তকে দেখে এরকম আচরণ করছে কেন? তবে তবে কি নরহরি সামন্তকে ওকে আগে থেকে চিনি? স্যার এগুলো যখন ওকে নিয়ে নিলে আপনি তাছাড়া আমি বার করে খাই। আপেল খায় না, এই সময় আপেল খায় অ্যাসিডিটি, গ্যাস। তুমি পুলিশ, তুমি ঘুষ খাও, ঘুষ। আমি বলো ভালো লাগে, বড় ভালো লাগে। বাবা বাবা তুমি লোকটাকে দেখি এত ভয় পাচ্ছিলে কেন বাবা? ওটাতে একটা নরম পশু গো। বাবা ওর চোখ দুটো বাঘের মতো চলচল করছে, ওর মুখ থেকে হায়নার মতো নানা করছে। চলে গেছে। বাবা বাবা তুমি শান্ত হও বাবা, বাবা তুমি শান্ত হও। দিদি রে, আমার মন বলছে ওই নরহরি সামন্তের সঙ্গে নিশ্চয়ই কোনো এই ঘটনার যোগসূত্র আছে দিদি। আমি বলছি দিদি, দিদি নরহরি সামন্তকে তুই অ্যারেস্ট কর দিদি। আর ওকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলেই হয়তো। চুপ কর চুপ কর। কোনো কোনো প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যায় না, এটা তুই জানিস? আর কবে, আর কবে তুই তথ্য প্রমাণ জোগাড় করবি না দিদি? ভাই সেই দিনটা দেখার জন্য আমি বেঁচে থাকবো তো? ভাই তুই আমার কথা শোন। না, আমি তোর ওপর আর কোনো ভরসা করবো না। এইবার আমি আমার বাবার উন্মাদকারী আর মায়ের খুনিকে নিজে হাতে বের করে তাদের শাস্তি দেবো দিদি আমি। হ্যাঁ, তুই এমন কাজ করিস না ভাই, তুই এমন কাজ করিস না। যা করবার আমি করব। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে গো। বাবা ওই আবার যদি একটা ঘূর্ণিঝড় ওঠে, না না আমার সন্ধ্যাকে হারিয়ে যাওয়ার না বাবা না। আমি যদি আবার সেই ঘূর্ণিঝড়ে তোমাকে আবার হারিয়ে ফেলি। না। আমি তোমার পাঁচবে, আমি প্রতিজ্ঞা করছি বাবা, আমি খুব শীঘ্রই তোমার উন্মাদকারীকে, আমার মায়ের খুনিকে আমি খুঁজে বার করবই বার করব। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার কঠিন প্রতিজ্ঞা। আমি ভাবতে পারছি না লীলাতে, আমি ভাবতে পারছি না তোমার বিয়ে করা বউ থাকতেও তুমি আমাকে এতখানি ভালোবাসবে। আরে বিয়ে করা বউ থাকলো, ও স্থান কিন্তু পায়ের তলাকালি, আর তোমার স্থান আমার এই বুকে। কিন্তু আমার তো ভীষণ ভয় হয় গো, শুধু তোমাকে হারাবার ভয়। কারণ ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমি আনোয়ার চাচার কাছে মানুষ হলেও এখনো পর্যন্ত আমি কিন্তু স্থায়ী আশ্রয় খুঁজে পাইনি, আর সেই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। দেবো দেবো না দেবো, দেখো দেখো আমি আমার জীবনের সব কিছু দিয়ে তোমার জীবনটাকে একদম ভরিয়ে দেবো। কারণ নুসরাত না না না, এখানে আমার নাম নূপুর, বড়লোক বাবার একমাত্র আদরের
তাই বুঝি? হ্যাঁ, কিন্তু তোমার দাদা যদি জানতে পারে আমি মুসলিম মেয়ে, আমি একটা হোটেলে ট্রান্সফার, তাহলে আমাকে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোমাকে আমার কাছ থেকে জীবন থেকে কেউ সরিয়ে দিতে পারবে না, কেন পারবে না? আমি যে নুসরাত তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। আর তুমি তুমি হচ্ছে আমার দিল কি বাদশা, আমার প্যারের মহাবত। তাই তো তোমার প্রেমে দিবানা হয়ে আমার শুধু বলতে ইচ্ছা করছে, এসে দিবানে দেখি নাই কবি मैंने इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, हाय नाम रख दिया, तेरा नाम रख दिया। जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। जिहाते प्रदीप जाली সন্ধ্যা বেলা, জিহাতে প্রদীপ জ্বালি সন্ধ্যা বেলা, সে হাতে বাজাই শাঁখ তুলসী তলায়, জিহাতে প্রদীপ জ্বালি সন্ধ্যা বেলা, জিহাতে প্রদীপ জ্বালি সন্ধ্যাবেলা। এই সন্ধ্যানী! দেখতে পাচ্ছিস না আমি এখন এই বিলাতি বাবুর সঙ্গে একটা পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করছি, এখানে এসে ন্যাকামো করে গান গাইতে তো লজ্জা করে না? ন্যাকামো কিসের? ন্যাকামো নয় বোন, ন্যাকামো নয়। আমি তো আমার স্বামীর মঙ্গলের জন্য মা মঙ্গলচণ্ডী ব্রত রেখেছি। তাই তো সে পুজোর প্রসাদ আমি আমার স্বামীকে দেওয়ার জন্য নিয়ে এসেছি। প্রসাদ? অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আমার এই বিবাহিত স্ত্রী আমার মঙ্গলের জন্য মঙ্গলচণ্ডী পুজো করে প্রসাদ এনেছে। আমার প্রেমিকা আমার আত্মার শান্তির জন্য যৌবন পুজোর প্রসাদ এনেছে। আচ্ছা আপনারা বলুন তো, কোনটা আমার নেওয়া উচিত? বলুন আপনার চিন্তা করুন। আমি বলছি ওই প্রসাদ তুমি একদম মুখে নেবে না, কারণ ওরা গায়ের মেয়ে, ওই প্রসাদের সঙ্গে অনেক কিছু খাইয়ে তোমাকে বশ করতে পারে। তাই ওই প্রসাদ মুখে না নিয়ে তুমি তোমার মনে শান্তি মেটাতে তুমি গ্রহণ করো আমার যৌবন পূজার প্রসাদ। তোমার অমঙ্গল হবে, আমি তোমাকে বলছি। নাও, তুমি নাও, তুমি আমার এই পুজোর প্রসাদটা নাও, নাও, নাও। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। তোর এই পুজোর প্রসাদ না, তোর ছোঁয়ায় একেবারে অমৃত হয়ে গেছে, অমৃত। বীর, বীর, একদম বীর। নুসরতের দেওয়া এই পোশাক আমার কাছে অমৃত। তাই নুসরতের দেওয়া এই পোশাকটা আমি অমৃত মনে করেই গ্রহণ করলাম। এসো, এসো রানী, এসো। Let's go! কামার দিয়ার কাছে এসো না, এই তো
তো আমি কোনো পাপ করিনি, কারণ কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুমি আমার সঙ্গে এমন করছো? কেন তুমি আমার কপালে এমন কষ্ট লিখে দিলে? উত্তর দাও, ঠাকুর, উত্তর দাও। কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বৌমা। এ সবই হচ্ছে তোমার ভাগ্যের দোষ। কিন্তু আমি কি দোষ করেছিলাম দাদা? আমি কি দোষ করেছিলাম? আমি তো নিজের ইচ্ছায় আপনার ভাইকে বিয়ে করে বাড়িতে আসিনি। আপনারা আমাকে জোর করে আপনার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়িতে বধূ হিসেবে নিয়ে এসেছেন। তাহলে কেন দাদা, কেন আপনার ভাই আমার সঙ্গে এমন করছে? বলুন, উত্তর দিন। তুমি শুধু বলছো কেন বৌমা? তুমি তো এবারের কুললক্ষ্মী। তাহলে বলুন না দাদা, এই কুললক্ষ্মীর হাত ছেড়ে কেন আপনার ভাই ওই অলক্ষ্মীর হাত ধরতে যাচ্ছে? বলুন না। আসলে কি জানো বৌমা, নীলাদ্রি তোমাকে বেশি একটু ঘৃণা করে। কেন করবে না বলো? কেন করবে না? তোমার ওই মায়ের সঙ্গে তোমার ওই বর্দা মহিনাকে মেলামেশাটা সে যে সব চিনে ফেলেছে যে ওটা আসল নয়, ওটা একটা অবৈধ সম্পর্ক। দাদা, এই আপনি কি বলছেন? দাদা, আপনি কি বলছেন? না, এই আমি কিছুতে বিশ্বাস করি না দাদা, এই কিছুতে বিশ্বাস করি না। হতে পারে না, এই কিছুতে হতে পারে না। তুমি বোঝার চেষ্টা করো। ওই তোমার দাদা দিনের বেলায় ওই ভদ্র মহিলাকে মা সাজিয়ে নিয়ে ঘুরে বেড়ালো, রাতের বেলা ওনাকে তিনি বউ সাজিয়ে জড়িয়ে ধরে। না, আপনি এমন নোংরা কথা আর বলবেন না দাদা, এমন নোংরা কথা বলবেন না। আমি তো শুনতে পাচ্ছি না দাদা। এটাই তো সত্যি বৌমা, এটাই তো সত্যি। নাহলে তুমি বলো তোমার ওই দাদা এখনো পর্যন্ত বিয়ে করলো না কেন? আর কোনোদিন সে বিয়েও করবে না। হ্যাঁ, আমি বিশ্বাস করি না দাদা যে আমার দাদার মতন দেবতুল্য মানুষ সে মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে। আমি কিছুতেই বিশ্বাস করি না দাদা। ভালো লাগে, বড় ভালো লাগে। আপনি মিথ্যে বলছেন দাদা। না না, মিথ্যে নয়, এটাই সত্যি। এটাই সত্যি যে তোমার দাদার সঙ্গে তোমার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে। না দাদা, না, আমি বিশ্বাস করি না দাদা। আমি আপনাকে আবারও বলছি, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। ব্যাস, তাহলে তোমার ছোট ভাই মইন এসে তোমাকে সব কথা বলে দেবে। মঞ্জিল এখানে। হ্যাঁ দিদি, হ্যাঁ উনি যা বলছেন সব চন্দ্র সূর্যের মতো সত্য। হ্যাঁ হ্যাঁ তুই কি বলছিস? হ্যাঁ দিদি, ওই মায়ের মতো মহিলার সঙ্গে দাদার যে অবৈধ সম্পর্কটা না, আমি অলরেডি আগেই আন্দাজ করি। ভালো লাগে। হ্যাঁ, ওই দাদা না ওই মায়ের মতো মহিলাকে বউয়ের মতো জড়িয়ে ধরে আমি যে আর এই নোংরা কথা শুনতে পাচ্ছি না, তুই বন্ধ কর। যে দাদাকে আমি এতদিন ধরে দেবতা জ্ঞানে পুজো করে এসেছি, তার সঙ্গে আমার বটুধরের মায়ের না। এই অবৈধ সম্পর্ক আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কিছুতে না। হ্যাঁ, আমি সেই জন্যই তো ওই বাড়ি থাকতে আমার ঘৃণা করে। আর আমি ও বাড়ি থাকবো না, আমি কিছুতেই থাকবো না। শোন ভাই, শোন, আমার একটা কথা শুনে যা ভাই, আমার একটা কথা শুনে যা দাদা। না 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 বলবো না, মঞ্জুরের জন্য তোমার কোনো ভাবতে হবে না। আসলে মঞ্জুরকে আমি আপাতত একটা টেম্পোরারি চাকরির ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া ওকে আমার রাজনৈতিক একটা গুরুত্ব পদও পাইয়ে দিয়েছি। আমার ভাইকে আমি কোনো রাজনীতি করতে দেবো না। আরে 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 মইনাক ভাই যে আসুন আসুন। আরে কে আছিস? আরে বড় কুটুম এসেছে, ওর জন্য একটু অতিথি আপ্যায়নের ব্যবস্থা কর। আরে আয় আয় আয়, ভালো লাগে, বড় ভালো লাগে। তোমার দাদা এসছে, তুমি ওর সঙ্গে একটু কথা
বাবু বোনের সাথে কথা বলুন, আমি আসছি। আমি নরহরি সব ব্যবস্থাই করে রাখি। কেন এসেছো? কেন এসেছো এখানে দাদা? কি হলো রে বোন, তুই এভাবে মুখ ফিরে দাঁড়িয়েছিস কেন? আমি যে তোকে নিয়ে এসেছি দাদা। কি বলছো? তুমি আমাকে নিয়ে যেতে এসেছো? কিন্তু আমি যদি তোমার সঙ্গে তোমার ও বাড়িতে যাই, তাহলে তাহলে তোমার আর মায়ের দুজনের অবৈধ সম্পর্কটা তুমি আমার সামনে দেখাতে পারবে তো দাদা? মা বলে সাফাই সম্পর্ক আবার আসল ওপর হয় নাকি? মা তো শুধু হয় হয় দাদা, হয়। দিনের আলোয় তোমার আর ওই মায়ের যে সম্পর্কটা তোমরা লোকের সামনে দেখাও, সেটা সত্যি নয় দাদা। রাতের অন্ধকারে তোমার আর মায়ের সম্পর্কটা হলো সেটা অবৈধ সম্পর্ক। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। দাদা, আমি কি করতে যাচ্ছিলাম? যে যে মা শব্দটাকে কলঙ্কিত করতে পারে সে তো আর মানুষের পর্যায়ে থাকে না, একটা অমানুষ হয়ে যায়। একটা অমানুষের নোংরা কর স্পর্শ করে আমার এই হাত দুটোকে আমি কিছুতেই কলঙ্ক করতে পারবো না। দাদা দাদা ও দাদা বলে তুই আমাকে আর কখনো ডাকবি না। আমাকে দাদা বলার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস। একটা কথা তুই সত্যি করে বলতো বল, গর্ভধারিণী মা না হলেও যাকে আমরা মায়ের আসনে বসিয়েছি তার স্নেহ সুধা আমরা তো 3 ভাই বোনে সমান ভাগে ভাগ করে নিয়েছি। কিন্তু স্নেহ সুধার মাঝখানে তুই কোন ব্যবসায়ী ছাড়া দেখতে পেলি যে মা ছেলে সম্পর্কটাকে এরকম কালি বালিটা করে দেবে? দাদা দাদা, তুমি আমার একটা কথা শোনো দাদা। দাদা তুই আমার একটা শেষ কথা শুনে রাখ বোন, তোর মতো বোন হারালে হয়তো আবার কোনো নতুন বোন পেয়ে যাবো। দাদা কিন্তু মায়ের মতো মা হারালে আর মা পাবো না রে, মা পাবো না। দাদা, তুমি শোনো দাদা, শোনো শোনো দাদা, আমার কথা শোনো দাদা। দাদা শুনে যাও, শুনে যাও। চলে গেছে, চলে গেছে দাদা, চলে গেছে। কি বলছো? আমরা ভেবেছিলাম একসঙ্গে দুজনে মিলে আমরা কোথায় খাবো আর কি। তুমি কাঁদছো মানে বলছি তোমার চোখে জল কেন? দাদা হ্যাঁ, দাদা, এবার আপনি বলুন না দাদা, আমি কি করব? আমার দাদাও তো চলে গেল। আমার দাদার বাড়িটাও যে আমার কাছে সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল। আর এদিকে যে আপনার ভাইও আমাকে মেনে নিতে পারছে না দাদা। এবার বলুন না দাদা, আমার কি করা উচিত? আমি জানি। আমি এখন কি করব বলুন না। আমি জানি বৌমা, আমি জানি তোমার এই অবস্থা হবে, তাই জন্য অলরেডি আমি আগে থেকে একটা মানে তোমার ব্যবস্থা করে দিই। মানে কি বলছেন কি আপনি? হ্যাঁ, ব্যবস্থা মানে দেখো আমার একটা না ওখানে বাগান বাড়ি করে আছে। সেই বাগান বাড়িতে কিছুদিন হলো খদ্দের আসছে না, মানে ভালো নর্তকী না থাকায় খদ্দের আসছে না। তাই বলছিলাম আর কি বৌমা, তুমি তো ভালো গান জানো, তার সঙ্গে যদি একটু নাচটা শিখে নাও তাহলে ওখানে আবার অনেক খদ্দের আসবে। না দাদা না, আমি কিছুতেই পারবো না। আমি বাড়িতে সেজে কিছুতে আমি নাচ গান করতে পারবো না দাদা। বৌমা তুমি ওনাকে বাইরে বলছো কেন? বাইরে কেন রে, বাইরে কেন? সঙ্গীত হলো সাধনা, আর সেই সাধনার মাধ্যম দিয়ে তুমি লোকের মনোরঞ্জন করবে, তারা খুশি হয়ে বিনিময়ে তোমাকে কিছু মানে উপহার। না দাদা না, আমি পারবো না দাদা, আমি কিছুতেই ওরকম নাচ গান করতে পারবো না দাদা। পারবে 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 বৌমা, পারবে। তোমাকে পারতেই হবে, তুমি নেচে আমাদের প্রত্যেকটাকে মনোরঞ্জন করতে হবে। আমি মরবো দাদা, তবু ওই ওই নাচ ওই গান আমি শিখবো না দাদা। আমি কিছুতেই শিখবো না। শিখতে তোমাকে হবে, তাই মরার আগে তোমার মনটাকে আমি একেবারে মেরে দেবো।
তুমি মা, একটি বার আমার কাছে এসো। আজ আমি তোমাকে দু চোখ ভরে দেখবো, আর আমি জানবো তোমার আর আমার এই সম্পর্কের মাঝে বিধি আছে কোন কলঙ্কের কাঁটা, কোন ব্যভিচারের কালিতে কালো হয়ে আছে মা আর ছেলের এই মধুর সম্পর্ক। এসব তুই কি কথা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল? মাগো, আমার আমার চোখ দুটোর দিকে ভালো করে তাকিয়ে দেখো তো মা, এই চোখের মধ্যে দেখতে পাও কি কোনো অপরাধের ছায়া? কোথায় অপরাধ? আমি যে আজও তোর চোখে খুঁজে পাই নিষ্পাপ শিশুর সরল চাউনি। আমার পর্শ কি দেখতে পাও কোনো পাপের অনুভূতি? মায়া, ওই শিশু সুলভ কোমল চোখের চাউনিতে আমি আজও ফিরে পাই আমার স্নেহ, মমতা, মায়া। সেই জন্যই তো বারে বারে আমার মনে হয় এই জন্মে তোকে গর্ভে ধারণ না করলেও কোনো না কোনো জন্মে তুই আমার গর্ভে সন্তান ছিলিস। তোর মতো দেব শিশু যে আমাকে মা বলে ডেকেছে, আমার মাতৃত্বটা যে ধন্য হয়ে গেছে বাবা। আমি ওদের কেমন করে বোঝাবো যে রক্তের সম্পর্ক না থাকলেও মা ছেলের মধ্যে সম্পর্কের মধ্যে কোনো কলঙ্ক থাকতে পারে না। আর তা যদি থাকতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর মা যশোদার ইতিহাসটা লেখা হতো ওই কলঙ্কের খালিতে। কইনা, এইসব তুই কি বলছিস কইনা? শ্যামলীকে আনতে গিয়ে একা ফিরে এলি, শ্যামলী আসেনি? আসবে না, আসবে না? শ্যামলী আর কোনোদিনই বাড়িতে আসবে কেন না। আসবে না কইনা? কেন আসবে না? তোমার মতো দেবীকে প্রতিষ্ঠা করে আমাদের সংসারটাকে স্বর্গরূপে সাজিয়েছিলাম, সেই স্বর্গের মাঝে ওই নরকের সন্ধান পেয়েছে। আর আমি নাকি নরকের কি করে? আমি তো তোমার মতো দেবী মাকে বল বল কইনা, চুপ করে গেলি কেন? বল বল, বলতে কি বলতে পারছিস না কেন? আমি তোমার মতো মাকে আমার মতো বাকে বল। ওই সাজিয়ে রেখেছি। আর ওই নোংরা কথাটা উচ্চারণ করলে তোকে আরো মা, তোমার ওই হাত দুটো দিয়ে আমাদের জন্য বুঝে ধরো। আর আমি ওদের ডেকে ডেকে বলি, ওদের নির্বোধের দল, তোরা দেখে যা, শাসন যে করে, সোহাগ তো সেই করে, আর শাসন আর সোহাগ যে করে সেই তো আমার দেবী মা। চমৎকার! তোমাদের এই মা ছেলের ব্যাপারটা আমি অনেকদিন আগেই আন্দাজ করতে পেরেছিলাম। মঞ্জিল, এই তুই কি বলছিস মঞ্জিল? কোন সত্যটাকে তুই সন্দেহ করছিস? তোমাদের এই মা ছেলের নকল সম্পর্কের মাঝে যে আসল সম্পর্কটা লুকিয়ে আছে। ছি দাদা, ছি! তোমাকে আমরা দেবতার মতো শ্রদ্ধা করতাম, আর তুমি কিনা ওই মায়ের মতো মহিলার সঙ্গে। তুই অমর কথা বলিস না রে ভাই, তুই অমর কথা বলিস না। মহাপাপে তোর চিন্তা কথা করবে। পড়ুক দাদা, পড়ুক। তবু তোমাদের এই পাপাচার দেখে আমি আর চোখ বন্ধ করে থাকতে পারবো না। আমি শেষ থেকে ছাড়বো। বল 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 মঞ্জিল, বল কি শেষ থেকে ছাড়বি? কি শেষ থেকে? বল কি পাপাচার দেখেছিস তুই? বল কি পাপাচার দেখেছিস তুই? তোমার মতো মহিলার সঙ্গে আমার দাদার আসল সম্পর্কটা কি? বুঝিস? কেনই বা তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার দাদা বিয়ে করলো না? আর কেনই বা একটু আগে তুমি দাদাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে
শাস্তি দিলে না আমি তোমার এই হাতটা মুছলে ভেঙে দেবো। দেখেছো আমার সেই ছোট্ট ভাইটা আজ কত বড় হয়ে গেছে, কত শক্ত হয়ে উঠেছে। ও সেই কচি কচি হাত দুটো তোর তোর মনে পড়ে রে ভাই, সেই ছোট্টবেলায় যেদিন আমাদের বাবা মা হারিয়ে গিয়েছিল, সেদিন সেদিন তোর এই কচি কচি হাত দুটো ধরে আমার গলা জড়িয়ে ধরে বলেছিলিস, দাঁড়াবো আমার মাকে তুমি এনে দাও। ময়না আর 12 বছর আগে আমি যখন প্রথমেই বাড়িতে এসেছিলাম, তখন তোর ওই ছোট্ট ছোট্ট কচি কচি হাত দুটো দিয়ে আমাকে গলা জড়িয়ে ধরে বলেছিলি, মা মা গো, তুমি আমাদের ছেড়ে কোনোদিন যাবে না, বলো না মা, বলো না তুমি কোনোদিন যাবে না আমাদের ছেড়ে। ওরে ওরে মন্দির, তোর কি সে কথা এখনো মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে পড়ে পড়ে। তাই তাই সেদিনের সেই ভুলটাকে সংশোধন করে আজ 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 আমি তোমাকে বলছি, বল কি বলছিস গো? তুমি তুমি এই মুহূর্তে এ বাড়ি থেকে দূর হয়ে যাও। তোমার মতো দুশ্চরিত্র এই বাড়িতে আছে বলেই আমার দিদি এ বাড়িতে কখনো আসবে না। আর আর তুমি এ বাড়িতে থাকলে আমি আমি বাধ্য হয়ে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। কি বললি বললি? আমার মতো দুশ্চরিত্র মহিলার জন্য শ্যামলী শ্যামলী এই বাড়িতে আর আসবে না। আমার জন্য তুইও বাড়ি ছেড়ে চলে যাবি। চাই তো জানতে মা, কিন্তু তোমার জন্য আমি আমার ভাই বোনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত। না না রে মহিলা না, এদের সাথে যে তোর রক্তের সম্পর্ক রে, আর আমি আমার সঙ্গে যে তোদের মিথ্যে একটা অচেনা সম্পর্ক, তাই তো 12 বছরের সেই মিথ্যে সম্পর্কটাকে ভেঙে দিয়ে আজ আমি পথের মানুষ, আমি পথের মধ্যেই আছি। আমি মানুষ, আমার সন্তান নেই, আমি কারো মানুষ, কেউ নেই, কেউ আজ মা ছেলের সম্পর্ক ভেঙে দিয়ে আমি চলে যাচ্ছি রে মহিলা, আমি চলে যাচ্ছি। আর তুই সমস্ত কথা খুলে বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি অন্তত একটিবার ভালো করে ভেবে তুমি বলো সেদিনের সেই ঘটনাটা কি ঘটেছিল। আর তার সাথে এই যে যুক্ত ছিল না না আমি কিন্তু মনে করতে পারছি না। কেন তুমি মনে করতে পারছো না বাবা? এত ছোট ছোট কথা তোমার মনে পড়ে। অথচ সেটা জানার দরকার, সেটাই তো মনে পড়ছে না। কি করে মনে পড়বে গো? আমার সন্ধ্যা যে আমার মনটাকে চুরি করে নিয়ে পালিয়েছে। মানে পালিয়ে যায়নি গো কর্তাবাবু, পালিয়ে যায়নি। গিন্নিমাকে সেদিন খুন করা হয়েছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ, সেই খুনের ঘটনাটা তুমি আমাকে ভালো করে না বললে আমি কেমন করে খুনিদের শাস্তি দেবো বাবা? আর কর্তাবাবু, খুনের শাস্তি যদি না হয়, তাহলে গিন্নিমার আত্মাটাকে চিরকাল শুধু কেড়ে কেড়ে দেয়। হ্যাঁ বাবা, না না আমি আমার সন্দেহে কাঁদতে দেবো না। কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ তাহলে বলো সেদিন তোমাদের ওপর কি ঘটেছিল? ঘটেছিল। বলো বলো বাবা, একটু ভালো করে মনে করার চেষ্টা করো না। আরে বাবা,
আমার সেই দিনটা ছিল 22শে শ্রাবণ। সে শ্রাবণ, ভাই সে শ্রাবণ। হ্যাঁ, তোমাদের বিবাহ বার্ষিকের এক স্মরণীয় দিন। বিবাহবার্ষিকী, হ্যাঁ, বিবাহবার্ষিকী দিন। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, সেদিন না আমার সন্ধ্যা খুব সুন্দর সেজেছিল। লাল পেরে শাড়ি, গলায় রজনীগন্ধার মালা। তারপর কি হলো? বলো, বাবা তুমি চলে যেও না। বাবা, বাবা তুমি ভুলে যাও। বাবা তুমি ভুলে যাও সেই দিনের নির্মম ঘটনার মূল আসামিটাকে। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে? কারা যেন এমএলএ সাহেবের মুখে বোমা মারে একবারে উড়িয়ে। সে কি? এবার কি হবে ম্যাডাম, এবার কি হবে? ওই এমএলএ সাহেবের লোকেরা যদি এসে থানাকে ঘেরাও করে ভাঙচুর চালায় তাহলে কি হবে? তাহলে আর কি হবে? ওদের ভয়ে আর আমরা ওই টেবিলের তলায় ফাইল ঢাকা দিয়ে মুখ ঢেকে রাখবো না। এবার আমরা আমাদের সিদ্ধাটাকে সোজা করে রাখবো। যে বা যারা এই থানায় হামলা করতে আসবে, সে এমএলএ হোক আর এমপি হোক আর মিনিস্টারই হোক, তাদেরকে একেবারে লকআপে ঢুকিয়ে দিয়ে বুঝিয়ে দেব ওই মিনিস্টারের চেয়েও আমাদের এই পুলিশের ক্ষমতা কম নয়।